মধ্যপ্রাচ্যে বিগত ২৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব সামরিক ব্যর্থতার সম্মুখীন হয়েছে তার মধ্যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধটি সম্ভবত সবচেয়ে সুদূরপ্রসারী ও মারাত্মক। এই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কেবল টিকেই থাকেনি, বরং বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। ইরানকে বশীভূত করতে না পারার এই ব্যর্থতা মূলত মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে ফেলার একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাকে পুরোপুরি থামিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা সমগ্র অঞ্চলের নেতৃত্বে থাকবে। এটিই ছিল আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তির মূল কৌশলগত লক্ষ্য। যখন সৌদি আরব এই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানায়, তখন তার বিকল্প হিসেবে ইরানের সাথে একটি কৃত্রিম যুদ্ধ তৈরি করা হয়। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হলো, হোয়াইট হাউসে ইসরায়েলের ইতিহাসে যাকে সবচেয়ে বড় বন্ধু হিসেবে বিবেচনা করা হতো, সেই ডোনাল্ড ট্রাম্পই শেষ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই জীবনের সবচেয়ে বড় স্বপ্নটিকে ধূলিসাৎ করে দিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নেতানিয়াহুর তৈরি করা এই যুদ্ধরূপী পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াটা ছিল অত্যন্ত স্বাভাবিক ও বাস্তবসম্মত। কিন্তু নেতানিয়াহুর জন্য ট্রাম্পের এই আকস্মিক অবস্থান পরিবর্তন একটি চরম বিপর্যয় নিয়ে এসেছে, যার নেতিবাচক প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে অনুভূত হতে পারে। যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে ট্রাম্পের নিজের দেশে জনপ্রিয়তার রেটিং সর্বনিম্ন স্তরে নেমে গেছে। ট্রাম্প নিজের দলের ভেতরেই ব্যাপক বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন। উপরন্তু পারস্য উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি স্থবির হয়ে পড়ায় ট্রাম্প পরিবারের নিজস্ব ব্যবসায়িক স্বার্থে টান পড়েছিল। সামনেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, সেখানে ট্রাম্পের দল কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ছিল। ট্রাম্প মূলত ভেনেজুয়েলার মতো একটি দ্রুত ও সহজ বিজয় চেয়েছিলেন মধ্যপ্রাচ্যেও। কিন্তু যখনই এটি পরিষ্কার হয়ে গেল যে ইরান এত সহজে আত্মসমর্পণ করবে না বা ভেঙে পড়বে না, তখনই ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে এই যুদ্ধ থেকে নিজের মনোযোগ সরিয়ে নেন এবং চুক্তি করার সিদ্ধান্ত নেন। নেতানিয়াহুর জন্য এটি কত বড় ধাক্কা তা ইসরায়েলের নিজস্ব সামরিক বিশ্লেষকদের কথা থেকে স্পষ্ট। ইসরায়েলের চ্যানেল 13-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধ পুরো পরিস্থিতি উল্টে দিয়েছে। যুদ্ধের আগে আমেরিকার সমর্থনে ইসরায়েলকে এই অঞ্চলের প্রধান সামরিক শক্তি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এই যুদ্ধের পর ইরানি মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তিতে পরিণত হলো। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে বলেন যে নেতানিয়াহুর তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ আমেরিকার হস্তক্ষেপ না থাকলে ইরান পারমাণবিক অস্ত্র দিয়ে ইসরায়েলকে 2 ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করে দিত। যুক্তরাষ্ট্রের এই নীতিগত পরিবর্তনে ইসরায়েলের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি হয়েছে। অপরদিকে মার্কিন জনগণের মতামত ও রাজনৈতিক প্রচারে এখন স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলপন্থী লবিং গ্রুপ আইপ্যাক এখন ডেমোক্র্যাটদের কাছে একটি ক্ষতিকর বা বিষাক্ত ব্র্যান্ডে পরিণত হচ্ছে। উদীয়মান তরুণ রাজনীতিবিদরা এখন ইসরায়েলের অর্থনীতি দ্বিধাবোধ করছেন এবং রিপাবলিকানদের মধ্যেও এই ধারণা জোরালো হচ্ছে যে ইসরায়েল মার্কিন পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করছে। ইরান তার বিশাল মিসাইল বা ক্ষেপণাস্ত্র বহর অক্ষত রেখেছে। মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে ভারী ও নিখুঁত বোমার আঘাত সহ্য করেও ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টিকে গেছে। এছাড়া আঞ্চলিক স্তরে বিভিন্ন অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী বা মিত্রদের সাথে ইরানের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এই যুদ্ধ ইরানের প্রতিরোধ অক্ষকে একটি সমন্বিত এবং কার্যকর যুদ্ধ ইউনিটে পরিণত করেছে, যারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে সমান্তরাল আক্রমণ চালাতে সম্ভব। লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার মার্কিন স্বপ্ন এখন বাস্তবতা থেকে অনেক দূরে। ইরান প্রমাণ করেছে যে তার এই মিত্ররা কেবল তার আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনের সস্তা হাতিয়ার নয়, বরং ইরান তাদের রক্ষায় অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার এই বন্ধন পারস্পরিক। এই বিজয়ের পর বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পোস্টারটা নিয়ে বড় অক্ষরে ধন্যবাদ জানানো হয়েছে। আঞ্চলিক ক্ষমতা হারানোর এই ক্ষতি পুষিয়ে নিতে একটি আহত পশুর মতো নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার যুদ্ধ আরও তীব্র করার চেষ্টা করতে পারেন। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বর্ণবাদী আচরণ এবং চেকপয়েন্টগুলোতে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার শিকার হওয়ার ঘটনা আরও বাড়তে পারে। মস্কোর হায়ার স্কুল অব ইকোনমিক্সের গবেষণা অধ্যাপক দিমিত্রি ট্রেনিন RT.com-এ লেখা তার এক নিবন্ধে এই পরিস্থিতির গভীর মূল্যায়ন তুলে ধরেছেন। তার মতে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি এবং ইরানের সাথে সম্পাদিত সাম্প্রতিক যুদ্ধবিরতি মূলত বিশ্বমঞ্চে মার্কিন একাধিপত্য ও ক্ষমতার এক বড় ধরনের পরাজয়কে নির্দেশ করে। তবে দিমিত্রি ট্রেনিন তার বিশ্লেষণে পরিষ্কার করে দিয়েছেন যে এই যুদ্ধবিরতির অর্থ এই নয় যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুদ্ধের মূল ও জটিল সমস্যাগুলো ভবিষ্যতের আলোচনার টেবিলে সমাধানের জন্য তোলা রইল। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংঘাতটি আসলে একটি বৃহত্তর বৈশ্বিক লড়াইয়ের অংশ, যেখানে আমেরিকা তার ক্ষয়িষ্ণু বৈশ্বিক একাধিপত্যকে টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিকে ট্রেনিন একটি অলিখিত বিশ্বযুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, যার কয়েকটি প্রধান রণক্ষেত্র রয়েছে: পূর্ব ইউরোপে রাশিয়া, পূর্ব এশিয়ায় চীন এবং মধ্যপ্রাচ্যে ইরান।
এই বিশ্বব্যাপী ক্ষমতার লড়াই এখনই থামছে না এবং একটি নতুন বৈশ্বিক ভারসাম্য আসার আগে সামনে আরও বহু যুদ্ধ অনিবার্য। তেহরান এই সফলতার পর এখন ওমানের সাথে যৌথভাবে এই গুরুত্বপূর্ণ জলপথের বাণিজ্যিক ও নৌ চলাচল নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। অন্যদিকে ওয়াশিংটন হয়তো আশা করছে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হলে দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতিতে সাময়িকভাবে ঢেকে থাকা ইরানি সমাজের অভ্যন্তরীণ ক্ষোভ এবং রাজনৈতিক এলিটদের মধ্যকার ফাটলগুলো আবার প্রকাশ পাবে, যা পরবর্তীতে আমেরিকার জন্য অভ্যন্তরীণ কুটচাল দেওয়ার সুযোগ তৈরি করবে। ইরানের জ্বালানি ও লজিস্টিক অবকাঠামো উন্নয়নের জন্য একটি বিশেষ তহবিল গঠন করার যে প্রস্তাব এসেছে তা আসলে ইরানিদের পুনরায় পশ্চিমা আর্থিক ব্যবস্থার জালে ফিরিয়ে আনার একটি ফাঁদ মাত্র। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্য সত্যিই পরিবর্তিত হয়েছে, কিন্তু নেতানিয়াহু যেভাবে চেয়েছিলেন সেভাবে নয়। ইরানের ওপর এই ব্যর্থ হামলার ফলস্বরূপ গত এক শতাব্দীর 1/4 মধ্যে ইসরায়েল সম্পর্কের দিক দিয়ে তার সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের সাথে প্রথম বড় ধরনের কৌশলগত ফাটলের মুখোমুখি হলো। এই আঞ্চলিক সংঘাতের পর ইরানের সফট পাওয়ার বা কূটনৈতিক প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিন, লেবানন সহ সমগ্র অঞ্চলে প্রতিরোধ ও প্রতিরোধের চেতনা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। এমনকি সিরিয়া ইরানের কক্ষপথ থেকে কিছুটা দূরে থাকা সত্ত্বেও ইসরায়েল তার চিরস্থায়ী যুদ্ধ এবং ভূখণ্ড সম্প্রসারণের উগ্র আদর্শ নিয়ে এখন বুঝতে পারবে যে তারা তাদের একক সামরিক ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে। এরপর থেকে তাদের পিছু হটা অনিবার্য হয়ে উঠবে, যা সিরিয়ার ক্ষেত্রে যেমন সত্য তেমনি চূড়ান্তভাবে লেবানন ও ফিলিস্তিনের ক্ষেত্রেও বাস্তবায়িত হবে। এই ধরনের একটি আত্মঘাতী আঞ্চলিক যুদ্ধ প্রকল্প শুরু করা শেষ পর্যন্ত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ভুল বা কৌশলগত ব্লান্ডার হিসেবে প্রমাণিত হতে যাচ্ছে।